মানে একই হুম, সাথে হুম। হচ্ছে জামাত ইসলামের কি কমেন্ট আছে সেটাও বলেছেন, আবার বিএনপির ক্ষেত্রে বলেছেন। তো দুটো ২ ভাগে বলি। ১ম কথা হচ্ছে আমি খুবই খুশি হতাম জামাত ইসলাম যেই প্রতিক্রিয়াগুলো দিয়েছেন, এগুলো ভালো। প্রস্তাবনা হিসেবে তো খারাপ না। কিন্তু সেটা যদি একটু কার্যকরিতা দেখা যেত, তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হতাম। যেমন মনে করেন জামাতে ইসলামের যেই অঙ্গ সংগঠন, অর্থাৎ তাদের যে শিক্ষার্থী সংগঠন ছাত্র শিবিরের, হ্যাঁ? তো ছাত্র শিবিরের একদম পোস্টেড সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, তারা যখন প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট এগুলোকে ধ্বংস করার কথা বললো, তছনছ করে ফেলার কথা বললো, তখন অদ্ভুতভাবে যে কিনা যেই দলটি সবার জন্য বিচার নিশ্চিত করতে চায়, সে বলল এগুলো তাদের ব্যক্তিগত মতামত। এবং মজার ব্যাপার, ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে তারা বললো তাদের স্লিপ অফ টাং, কিন্তু এমনই শক্তিশালী স্লিপ অফ টাং জাহাঙ্গীরনগর থেকে শুরু হয়ে টেলিপ্যাথি আকারে রাজশাহীতেও চলে যায়, কমা, দাড়ি কলন, সেমিকলন সব সহ। তার মানে আপনি আপনার নিজস্ব ছাত্র সংগঠনের সহিংসতার যে অন্যায় এবং অবিচারটি হলো, সেটির বিচারটা যদি করে শুরু করতেন, তাহলে মনে হয় ব্যাপারটা খুব বেশি ভালো হতো। কারণ ধরেন পক্ষান্তরে একটা উদাহরণ দিই, বিএনপির বিরুদ্ধে, বিএনপির সাথে লাগাতার চাঁদাবাজির অভিযোগ এসছে। তো চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পেরেছি কি পারেনি সেটা ভিন্ন প্রসঙ্গ, আমি বলবো পারেনি। কিন্তু বিএনপি স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে অনেক ইসেকেও কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এমনকি অনেক সিনিয়র নেতার বিভিন্ন ধরনের বক্তব্য যেটি অদায়িত্ব সুলভ, সেটিকেও কিন্তু আমরা দেখেছি যে তাদেরকেও কিন্তু সতর্ক করেছেন। তো বাংলাদেশ জামাত ইসলাম যদি সেরকম কিছু প্রতি মানে করতো, এস্টাবলিশ করতো, ইনস্টেড অফ সেভিং দেয়ার চাইল্ড, তাহলে মনে হয় ভালো হতো। কারণ বাবা মাও যখন তার সন্তানকে দেখেন যে তারা কোনো উচ্ছৃঙ্খল কাজ করছেন, তাকে আগে নিয়ন্ত্রণ করাটা জরুরি অন্যকে কিছু বলার আগে। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে জামাতের যে বক্তব্য সেটার ব্যাপারে আমার স্পষ্ট একটা অবস্থান। দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতি আপনি যখন করবেন, নিয়ন্ত্রণ করবেন, অবশ্যই দুর্নীতির ক্ষেত্রে এটা তো আমার বলতে কোনো দ্বিধা নাই, দ্যাটফিন ভাষায় বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সে যখন ছিল এবং তার যে লাস্ট যে সময়টা, অর্থাৎ ২০০১ থেকে ২০০৬ এবং এর আগে হচ্ছে ২০৯১ থেকে ২০৯৫ পর্যন্ত, সরি ১৯৯১ পর্যন্ত, সেক্ষেত্রে তো দুর্নীতি অনেক বড় একটা ইস্যু ছিল, ক্রাইসিস তো ছিলই, এবং সেক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারিনি। তো জামাত ইসলাম বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন এরকম বক্তব্য দিয়েছেন বটে, কিন্তু খুব অদ্ভুতভাবে একটা বিষয় আমার কাছে মানে প্রশ্ন আসে এবং জাগেও, যে আপনি যখন ধরেন, আমি একটা প্রশ্ন করি, ধরেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন, দুর্নীতির আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু খুব জরুরি। হ্যাঁ, বিএনপি প্রথমে বলে নিয়েছে, বিএনপিকে তো কিন্তু এটা দায় নিতেই হবে, কারণ বিএনপির শাসনামলে এটা হয়েছে। তো সেটা বিএনপি কি করবে আমি এটা একটু পরে আসছি। কিন্তু আপনি যদি জামাত ইসলামের দিকে কথা বলেন, আমার একটা প্রশ্ন আমি রাখতেই চাই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনি নির্বাচনী ব্যয় হিসাবে যে পরিমাণ অর্থ ব্যয় করার আপনার এখতিয়ার আছে, যদি কোনো প্রার্থী সেই পরিমাণ অর্থের বেশি ব্যয় করে, তাহলে কি সেটা দুর্নীতি হবে না? সেটাও তো দুর্নীতির মধ্যেই পড়বে। তো দুর্নীতির এই আন্ডারস্ট্যান্ডিংটা জামাত ইসলামের তো থাকা উচিত। আমরা তো শুনলাম উনি ওনাদের সদ্য জয়েন করা প্রার্থীদেরকেও ১.৫ কোটি টাকা দিয়ে দিবেন। তাহলে ওই ১.৫ কোটি টাকা যখন আপনি ব্যয় করার দিচ্ছেন, সেটা কি দুর্নীতি নয়? ১। ২, মানুষকে যখন আপনি বলছেন যে মানুষকে যখন আপনি বলছেন এবং খুব দায়িত্ব নিয়ে বলছেন যে একটি সুনির্দিষ্ট মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, এটি কি মিথ্যাচারিতা নয়? যেই প্রার্থীরা একটি সাধারণ সৎ, কথা বলতে দ্বিধাগ্রস্ত হন, সেই প্রার্থীরা দুর্নীতিকে দমন করবেন, আমি আসলে এই বিষয়টা মোটেও মানতে পারছি না। খুবই দুঃখজনক। আপনি সততার আশ্রয় নিবেন, সেটাই কামনীয়। যেখানে যে রাষ্ট্রে প্রতিটি মানুষ, যেখানে এত হাজার লক্ষ কোটি টাকার ঋণ আছে, যে শিশু জন্ম নেয় নাই, সে শিশুটিও জন্ম নিচ্ছে লক্ষ কোটি টাকার দেনা নিয়ে, সেই রাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় আপনি যখন বলেন আপনাদের দেশের আমাদের মা বোনদের আমরা অনেক সম্মানিত করব, তারা ৫ ঘন্টা চাকরি করবেন এবং বাকি টাকা রাষ্ট্র দিবেন, কোথা থেকে আসবে রাষ্ট্রের সে টাকা? সেটি কি মিথ্যা ভ্রান্তিমূলক প্রতিশ্রুতি নয়? তাহলে এতগুলো কথা বলে আপনি যখন বলেন আপনি দুর্নীতি রোধ করবেন অথবা আপনি এই বিষয়গুলো নিশ্চিত করবেন, সেটি আমার কাছে মনে হয় এগেইন পলিটিক্যালি আপনি একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন, যার কোনো বাস্তব ভিত্তি বা বাস্তব প্রতিস্থাপন আমাদের কাছে নাই স্পষ্টত। এবার আপনি বিএনপির দিকে আসেন।
বিএনপির সামনে বহুত চ্যালেঞ্জ। বিএনপি যিনি নেতা জনাব তারেক রহমান উনি ফেরত এসেছেন। এটা যেকোনো মানুষ এতদিন নির্বাসনে থাকা, আপনি নিজে বিদেশে থাকেন। আমিও যখন পিএইচডি করে বিদেশে থেকেছি, আমাদের পিএইচডির সময়কাল ছিল ৪-৫ বছর। তো বাইরে যখন মানুষ থাকে তখন কি হয় জানেন? তখন মনে হয় যে দেশের জন্য মায়াটা মনে হয় আরো বেড়ে যায়। মানে ছোট, ছোট ইস্যুতে চোখে হুম, পানি চলে আসে। দেশকে দেখি নাই, দেশের বাতাস দেখি নাই, রাস্তা দিয়ে হাঁটি নাই, ছোট্ট একটা খাবার খাইনি। মানে এই নস্টালজিয়াটা কি আমার মনে হয় কম বেশি সবার থাকে। সবাই। হুম, তো সেই জায়গাটা থেকে কোনো একটা মানুষ যখন ১৭ বছর দেশের বাইরে থাকেন, আ কোনো একজন মানুষ যখন তার আপন ছোট ভাইকে দেখতে পারেন না, হ্যাঁ? কোনো একজন মানুষের মা যখন মৃত্যুশয্যায় থাকেন, তো মানবিক দৃষ্টিকোণ থেকে সেই মানুষটির জন্য আমি অত্যন্ত আ মানে তার প্রতি আমার একটা মানবিক বোধ আছে এবং এটা সেই জায়গাটা থেকে উনি যখন আসেন আমি সেটাকে ভীষণভাবে ওয়েলকাম করি। কারণ আমি মনে করি আ কোনো মানুষেরই আসলে তার দেশ, তার মাতৃভূমি সেটা আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। কোনো মানুষেরই, সকল মানুষের মাতৃভূমিতে থাকার অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে, সেটার অধিকার আছে এবং যে অন্যায়ের জন্য শাস্তি দেয়ার কথা বলা হয়েছে, সেটিরও একটা সীমা উনি অতিক্রম করে ফেলেছেন। তো সেটি একটা বিষয়। উনি